কবিতা পড়ি ৩। শামসুর রহমান বাংলাদেশের প্রধান কবিদের একজন। তিনি ছোটদের জন্য কয়েকটি কবিতার বই লিখেছেন। এগুলোর মধ্যে এলাটিং বেলাটিং, ধান ভানলে কুড়ো দেব, গোলাপ ফোটে খুকির হাতে, রংধনু সাঁকো ইত্যাদি এই বইগুলো তিনি লিখেছেন। নিচে বাঁচতে দাও কবিতাটি রংধনু সাঁকো বই থেকে নেওয়া হয়েছে। কবিতাটি নীরবে পড়ো। পড়ার সময় অর্থ বোঝার চেষ্টা করো। তারপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী সবরে আবৃত্তি করো। কবিতা বাঁচতে দাও লিখেছেন শামসুর রহমান। এই তো দেখো ফুল বাগানে গোলাপ ফোটে ফুটতে দাও, রঙিন কাঁটা ঘুড়ির পিছে বালক ছোটে ছুটতে দাও, নীল আকাশে সোনালি চিল মেলছে পাখা মেলতে দাও, জোনাক পোকা আলোর খেলা খেলছে রোজই খেলতে দাও, মধ্যদিনের নরম ছায়ায় ডাকছে ঘুঘু ডাকতে দাও, বালির উপর কত কিছু আঁকছে শিশু আঁকতে দাও, কাজল বিলে পানকৌড়ির নাইছে সুখে নাইতে দাও, গহীন গাঙে সুজন মাঝি বাইছে নাও বাইতে দাও, নরম রোদে শ্যামা পাখি নাচ জুড়েছে নাচতে দাও, শিশু পাখি ফুলের কড়ি সবাইকে আজ বাঁচতে দাও। এই ছিল বাঁচতে দাও কবিতাটি। এখানে কয়েকটি শব্দের অর্থ দেওয়া আছে দেখো। কাজল বিল। কাজল বিল বলতে আমরা বুঝি যে বিলের পানি কালো দেখায়। কাটা ঘড়ি, যে ঘড়ির সুতা ছিঁড়ে গেছে। গহীন গাং মানে হচ্ছে বিশাল নদী। জোনাক মানে হচ্ছে জোনাকি পোকা। নাইতে, নাইতে মানে হচ্ছে গোসল করতে। পানকৌড়ি, কালো রঙের মাছ শিকারী পাখি। শ্যামা, শ্যামা হচ্ছে পাখির নাম। সুজন মাঝি, যেটি হচ্ছে দরদি মাঝি। কবিতা বুঝি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। বাঁচতে কবিতা কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করো। এজন্য আগে দলে আলোচনা করে প্রশ্নগুলো লিখে রাখো। তাহলে এখানে বলা হচ্ছে বাঁচতে কবিতাটিতে প্রথমে আমাদেরকে আলোচনা করতে হবে। তারপরে দুই দলে ভাগ হয়ে প্রশ্ন করার মাধ্যমে আমরা যাচাই বাছাই করব। চলো আমরা প্রথমে প্রশ্নগুলো দেখি। তাহলে আমরা শিক্ষকের নির্দেশ অনুযায়ী দুটি দলে ভাগ হই। বাঁচতে কবিতাটি থেকে আমরা কেমন কি বুঝতে পেরেছি তা জানার জন্য একদল অপর দলকে প্রশ্ন করি। নিচে এভাবে প্রশ্ন তুলে ধরা হলো যে ক দল প্রশ্ন তৈরি করেছে ঘুড়ির পিছে কে ছোটে। ২ নম্বর কবি কাকে ঘুড়ির পিছে ছুটতে দিতে বলেছেন। ৩ নম্বর কোন পোকা আলোর খেলা খেলছে। ৪ বালির উপর কে আঁকে। ৫ শিশু কত কিছু কোথায় আঁকে। তখন খ দল এভাবে প্রশ্ন করবে কাজল বিলে কে নাইছে। ২ মাঝি কোথায় নাও বাইছে। ৩ সুজন মাঝি কি করছে। ৪ শ্যামা পাখি কি করছে। ৫ কবি কাদেরকে বাঁচতে দিতে বলেছেন। তাহলে তোমরা এভাবে একদল অপর দলকে প্রশ্ন করার মাধ্যমে বাস্তব কবিতাটি থেকে কি বোঝানো হয়েছে তা আলোচনা করবে। বুঝে লিখি। বাস্তব কবিতাটি পড়ে কি বুঝতে পারলে তা নিচে লেখো। তাহলে চলো আমরা কবিতাটি পড়ে কি বুঝলাম একটু নিচে লিখে দেখি। তাহলে বাস্তব কবিতাটি পড়ে আমরা যা বুঝতে পেরেছি তা হলো প্রকৃতি ও পরিবেশ মানুষের বেঁচে থাকার প্রধান আশ্রয়। মানুষ প্রাকৃতিক পরিবেশের অন্যতম প্রধান অংশ, কিন্তু দুঃখের বিষয় মানুষের হাতেই দিন দিন প্রকৃতি ধ্বংস হচ্ছে। ফলে বিপন্ন হচ্ছে মানুষ ও প্রাণীদের জীবন। আমাদের চারপাশ যদি সজীব ও সুন্দর না হয় তবে মানুষ ও প্রাণীর স্বাভাবিক জীবন ব্যাহত হয়। বাঁচতে দাও কবিতায় কবি প্রকৃতি, পরিবেশ ও প্রাণী জগতের সুস্থ ও স্বাভাবিক বিকাশের কথা বলেছেন। একটি শিশুর বেড়ে ওঠার সঙ্গে তার চারপাশের সুস্থ পরিবেশের সম্পর্ক রয়েছে। যদি ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায় তাহলে শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে। প্রকৃতির এসব প্রতিকূলকে জয় করার কথা আলোচ্য কবিতায় সুন্দর করে তুলে ধরা হয়েছে। তাহলে আমরা কবিতাটি পড়ে এটি বুঝতে পারলাম। তারপর দেওয়া আছে জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। বাস্তব কবিতাটির সাথে তোমার জীবনের চারপাশে কোনো মিল আছে কিনা কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। তাহলে চলো এটা দেখি। তাহলে বাস্তব কবিতাটির সাথে আমরা
আমাদের জীবন ও চারপাশের সাথে যা মিল পাই বা সম্পর্ক খুঁজে পাই তা নিচে তুলে ধরা হলো। পাশের কবিতাটি আমরা কবি প্রকৃতির সকল অনুষঙ্গকে তার নিজ পরিবেশে বিকশিত হতে বলেছেন। আমাদের চারপাশে আমাদের চোখ মেলে তাকালে সেসব অনুষঙ্গ দেখতে পাই। বিশেষ করে গোলাপ, রঙিন ঘুড়ি, সোনালি চিল, জোনাক পোকা, ঘুঘু, পানকৌড়ি, শ্যামা এসব আমরা সবসময় দেখি। কিন্তু সচেতন কবি শুধু দেখার মধ্যে দিয়ে কাজ সীমাবদ্ধ করতে বলেননি। তিনি বলেছেন যে আমাদের আবহাওয়ার পরিবেশ বিকশিত হতে দিতে। আমরা চাইলেই এই কাজটি সম্পাদন করতে পারি। আমরা শিশুদের মনে সব ইচ্ছা পূরণ করে দিতে পারি। সুতা কাটা রঙিন ঘড়ির পিছনে শিশুদের আনন্দে দৌড়ে বেড়ানোর বাধা না দেওয়া, শিশুটিকে আপন মনে খেলতে দেওয়ার পরিবেশ সৃষ্টি করে দেওয়া, সোনালি চিল, ঘুঘু পাখি, পানকৌড়ি ও শ্যামা পাখির অবাধ বিচরণ ও গহীন গাঙে যে সুজন মাঝি নৌকা নিয়ে পাল তুলে বেড়ায় তাকে কোনো বাধা দেওয়া যাবে না। এই কাজগুলোতে আমরা একটুখানি সদিচ্ছাই যথেষ্ট, কারণ আমরা চাইলে আমাদের চারপাশের আরও সুস্থ, সুন্দর ও নির্মল করতে পারি। এই ছিল জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। তারপরে তালে তালে পড়ি। বাসে কবিতাটি সবাই মিলে হাতে তালি দিয়ে দিয়ে পড়ো। যেখানে যেখানে তালি পড়েছে সেখানে সেখানে বাঁকা ডাঁড়ি দেওয়া হয়েছে। পড়ার সময় এটা খেয়াল করো। এখানে দেখো, তোমরা হাতে তালি দেবে এবং এটা পড়বে। এই তো দেখো, হাতে তালি দেবে, ফুল বাগানে তালি দেবে, গোলাপ ফোটে তালি দেবে, ফোঁটা দাও। এইভাবে করে তোমরা তালি দেবে এবং সবাই মিলে পড়বে। এটা শিক্ষকের সাহায্য নিয়ে করবে। কবিতার বৈশিষ্ট্য খুঁজি। উপরে ৩টি কবিতা পড়েছি। এই কবিতাগুলো সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে। নিচের প্রশ্নগুলো উত্তর খোঁজার মধ্যে দিয়ে বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করো। প্রশ্ন, আর এখানে হ্যাঁ কিংবা না। আমরা এখানে যে কবিতা পড়ব সেটা থেকে আমরা কিছু হ্যাঁ কিংবা না এর প্রশ্নের উত্তর দেব। তাহলে চলো এটা আমরা দেখি। প্রথমে দেওয়া আছে, পরপর ২ লাইন শেষে কি মিল আছে? হ্যাঁ, আমরা যে কবিতাগুলো পড়েছি সেগুলো পরপর ২ লাইন পরে মিল আছে, তাই আমরা এখানে টিক দেব। হাতে তালি দিয়ে দিয়ে কি পড়া যায়? হ্যাঁ, এটি হাতে তালি দিয়ে দিয়ে পড়া যায়। ৩ নম্বর, লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের আছে? হ্যাঁ, লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের আছে। লাইনগুলো কি সুর করে পড়া যায়? হ্যাঁ, লাইনগুলো সুর করে পড়া যায়। এটি কি পদ্য ভাষায় লেখা? হ্যাঁ, এটি পদ্য ভাষায় লেখা। এটি কি গদ্য ভাষায় লেখা? না, এটি পদ্য ভাষায় লেখা, সেজন্য এটি না টিক দেব। এর মধ্যে কি কোনো কাহিনী আছে? না, যেহেতু এটি আমরা পদ্য ভাষায় লিখেছি সেজন্য এটি কোনো কাহিনী নেই। এর মধ্যে কি কোনো চরিত্র আছে? না, এর মধ্যে কোনো চরিত্র নেই। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে? হ্যাঁ, এখানে কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। এটা কি কয়েকটি অনুচ্ছেদে ভাগ করা? না, এখানে কোনো অনুচ্ছেদে ভাগ করা নেই। এর মধ্যে কি কোনো সংলাপ আছে? না, এর মধ্যে কোনো সংলাপ নেই। এটা কি অভিনয় করা যায়? না, কবিতায় আমরা অভিনয় করতে পারবো না। আমরা যে ৩টি কবিতা পড়েছি এগুলো আমরা অভিনয় করতে পারবো না, সেজন্য আমরা নাই টিক দিলাম। তাহলে কবিতা কি? মনের ভাব সুন্দর ভাষায় ছোট ছোট বাক্যে যখন প্রকাশিত হয় তখন আমরা তাকে কবিতা বলি। কবিতায় সাধারণত পরপর ২ লাইন শেষে মিল থাকে। কবিতার তালে তালে পড়া যায়। কবিতার লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের হয়। কবিতার ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা। অনেক সময় শব্দের চেহারাতেও কিছু পরিবর্তন থাকে। যারা কবিতা লেখেন তাদেরকে আমরা বলি কবি। কবিতা লিখি। কোনো একটা বিষয় নিয়ে কবিতা লেখা যায়। মনের কোনো ভাব, আবেগ কবিতার মধ্যে দিয়ে প্রকাশিত হয়। এই ভাব বা আবেগ সুখ হতে পারে, দুঃখের হতে পারে, বিস্ময়ের হতে পারে, এমনকি কোনো কিছুর প্রতি ভালোবাসারও হতে পারে। যেমন কোনো ঘটনা যদি তোমার আনন্দ দেয়, কোনো কিছু যদি হারানোর বেদনা যদি তোমাকে কষ্ট দেয়, কোনো কিছু দেখে তুমি যদি অবাক হও বা বিস্মিত হও, কিংবা যে কোনো কিছুর জন্য তুমি যদি ভালোবাসা অনুভব করো, তবে সেগুলোর মধ্যে দিয়ে তোমরা কোনো একটি কবিতা লিখতে পারো। অর্থাৎ
আমরা কবিতা লিখতে পারি দুঃখের কবিতা, সুখের কবিতা, আনন্দের কবিতা, বিস্ময়ের কবিতা, বা কোনো কিছুর প্রতি যদি আমাদের ভালোবাসা থাকে সেগুলোর উপর দিয়ে আমরা একটি কবিতা লিখতে পারি। নিচে কিছু ফাঁকা জায়গা রাখা হয়েছে। এই ফাঁকা জায়গায় তুমি নিজে বানিয়ে কবিতা লেখো। কবিতাটি হতে পারে 4 লাইনের, 8 লাইনের বা 12 লাইনের। কবিতাটি লেখার সময় কবিতার বৈশিষ্ট্য খেয়াল রেখো এবং কবিতার নামটাও দাও। তাহলে তোমরা একটি কবিতা লিখবে, এখানে তোমরা প্রথমে কবিতার নাম দেবে, তারপরে তোমরা দেবে এখানে তোমাদের নাম, তারপরে এই লাইন থেকে কবিতা লেখা শুরু করবে। তোমরা এগুলো বানিয়ে বানিয়ে কোনো একটি কবিতা লিখবে। সেটি হতে পারে প্রকৃতির কবিতা, তোমাদের আনন্দ, বিস্ময় কিংবা সুখের দুঃখের এসব বিষয় নিয়ে কবিতা লিখতে পারো। আমি একটা ছোট একটি কবিতা তোমাদেরকে দেখাচ্ছি। যেমন এখানে আমি তোমাদের দেখাচ্ছি, দেখো, পদ্মা নদী, লিখেছেন ফিরোজ আহমেদ। অনেক স্বাদের বাড়ি আমার পদ্মা নদীর তীরে, চারপরিশের জীবন গেছে নাও ঘাটের ওই নীরে। ছোট্ট একটা উঠান ছিল, ছোট্ট কুঁড়ে ঘর, কীর্তির আশায় পড়ে আমার সবই হলো পর। ছোট্ট কুঁড়ে ঘরটা নিয়ে বেঁধেছিলাম আশা, কীর্তির আশায় পড়ে সবই হলো নিরাশা। ঘরের কোণে লালু ভাইয়ের ছাউনি তোলা ঘর, কীর্তির আশায় পড়েও সে আজ হলো আবার পর। তোমরা এইভাবে করে বানিয়ে কবিতা লিখবে এবং শিক্ষকের কাছে জমা দিয়ে দেখবে যে তা কেমন হয়েছে। যাচাই করি, তোমার লেখা কবিতার নিচে বৈশিষ্ট্যগুলোর সাথে মিল আছে কিনা তা যাচাই করো। যেমন পরপর 2 লাইন শেষে মিল আছে কিনা, তালে তালে পড়া যায় কিনা, লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের আছে কিনা, এর ভাষা গদ্যের চেয়ে আলাদা আছে কিনা, শব্দের চেহারায় কোনো পরিবর্তন আছে কিনা, একজন লেখা কবিতা অন্যজনকে পড়তে দাও, কবিতাটি নিয়ে পরস্পরের সঙ্গে মত বিনিময় করো। যেমন আমারটা দেখো, তোমরা এভাবে যাচাই করবে পরপর 2 লাইনের মধ্যে কোনো মিল আছে কিনা কবিতায়। যদি মিল থাকে তাহলে লিখবে যে হ্যাঁ, 2 লাইনের শেষে শব্দের মিল আছে। তালে তালে পড়া যায় কিনা, হ্যাঁ, তালে তালে কবিতাটি পড়া যায়। লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যের আছে কিনা, হ্যাঁ, লাইনগুলো নির্দিষ্ট দৈর্ঘ্যেরই আছে। এর ভাষা গদ্যের ভাষার চেয়ে আলাদা কিনা, হ্যাঁ, এর ভাষা গদ্যের ভাষা থেকে আলাদা। শব্দের চেহারায় কোনো পরিবর্তন হয়েছে কিনা, না, শব্দের চেহারায় কোনো পরিবর্তন হয়নি। তাহলে এবার আমি আমার কবিতাটি অন্যকে পড়তে দিলাম এবং কবিতা নিয়ে পরস্পরের সঙ্গে মত বিনিময় করলাম। আমার কবিতা সবাই পছন্দ করেছে। আবিদের কবিতা ভালো হয়েছে, তার লেখার মিলও অনেক ভালো হয়েছে। অর্থাৎ তোমার যে লেখা আছে, তোমার লেখাটি তোমার বন্ধুদেরকে পড়তে দেবে যে তোমার কবিতা কেমন হয়েছে। তারপরে তার কাছ থেকে মত নেবে যে কবিতাটি ভালো হয়েছে না খারাপ। এভাবে করে তোমরা কবিতা লিখে একে অপরকে দেখিয়ে মত বিনিময় করবে।